আগে বলা হতো টাকায় কিনা হয় আর এখন আমরা বলি খাবারে কিনা হয়। কথা বলছি কেননা বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির আদর বদলে দিয়েছে ই কমার্স। রেস্তোরাঁর পছন্দের খাবার এখন দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে হাতের স্মার্টফোনের টাচেই। বাংলাদেশের ই কমার্সের গতি বোঝাতে এই একটি উদাহরণ হয়তো যথেষ্ট, কিন্তু আগামীর সম্ভাবনাও কিন্তু অনেক। আবার আইন আর জবাবদিহিতা নিয়েও অনেক প্রশ্ন আছে। সব উত্তর জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বরিন রেজাকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আম্বরিন রেজা, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে আবারও সময় দিচ্ছেন। আমি বলবো 2 বছর পর আপনার সাথে আমার এখানে আবার দেখা হলো। আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আমি জানি না, এটাতে আমি সহমর্মিতা জানাই, কিন্তু আপনাদের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। আমি ফুড ইন্ডাস্ট্রি যদি বলি, আপনাদের বিজনেসকে যদি বলি, কেন বলছি, কোভিড, ইকোনমিক ডিপ্রেশন, তারপর তো একটা বড় সময় ইন্টারনেট বন্ধ ছিল। হাউ ডিড ইউ সার্ভাইভ, আমি সেটা জানতে চাই। এবং রিয়েলাইজেশন কি হয়েছে, আসলে ব্যবসাটা কিভাবে চলেছে তখন? সো প্রথমত যদি বলি কোভিডে একটা আতঙ্কা প্রথমে মানুষের মধ্যে ছিল। আমাদের ব্যবসার প্রথম দিকটা খুব খারাপ ছিল, যখন মানুষ গ্রোসারি কিন্তু ফুড ডেলিভারি নিয়ে ভয় পেত যে কোভিড ঘরে ঢুকে যাবে। সো তারপরে যখন একটা লকডাউন কেটে উঠলো, মানুষেরও একটু, আমরা কমার্স মিনিস্ট্রির সাথে ও ডিফারেন্ট মিনিস্ট্রির সাথে কাজ করে তখন একটা এসওপি তৈরি করি, যেটা দিয়ে আর কি রেস্টুরেন্টগুলি অনলি ডেলিভারি দিয়ে চালু রাখা গেল। ওটা দিয়ে যেটা হলো যে ইকোনমিক চাবিকাঠিটাও ঘুরলো এবং আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষের অ্যাডপশন হলো। এবং কোভিডের পরে আমাদের ধরেন রিয়েলাইজেশন থেকে আমরা প্যান্ডা মার্ট লঞ্চ করলাম। তো কোভিড কেটে উঠতে না উঠতেই ধরেন আমাদের অর্থনীতির যে জিনিসগুলো আসলো, আমরা এবং গ্লোবাল যে ইকোনমিক যে টার্ময়েলটা গেল, ওয়ার হলো, ইউক্রেন ওয়ার, তারপরে আপনার ইসরায়েল গাজা ওয়ার, ইনফ্লেশন বেড়ে গেল। সো অনেকগুলো জিনিস কিন্তু একটার পর একটা আমরা দেখছি 2020 থেকে, আসলে কিন্তু কোথাওই শান্তি নেই, ঠিক না? তারপরে আমরা দেখলাম যে একটা, আমি যদি বলি ফুড প্যান্ডায় আমরা বিজনেসটাকে অনেক বেশি সাস্টেইনেবল জায়গায় নিয়ে এসেছি। আমাদের কস্ট বলেন, আমাদের রেভিনিউ বলেন, আমরা জিনিসগুলোকে আরও অনেক ভালো করে গড়ে উঠতে পেরেছি। বলবো যে গ্রোথ সারা পৃথিবীতেই কমে গেছিলো এই ইকোনমিক যে টার্ময়েলটার জন্য। সো ওটা আমাদেরকেও ইম্প্যাক্ট করেছে। তবে বাংলাদেশে আমি বলবো একটা জিনিস ভালো হয়েছে, মানুষের অ্যাওয়ারনেস কোভিডে অনলাইন ই কমার্স, অনলাইন বিজনেসের প্রতি এসেছে। এবং যেহেতু আমরা ভালো একটা সার্ভিস দিই, মানুষের আমাদের প্রতি আস্থাটা হয়েছে। যে আস্থা যদি বলেন, যে অনেক মানুষ আমাদের এখানে অনলাইন পেমেন্ট দিয়ে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের কোনো প্রবলেম হয় না, তাদের সেই আস্থাটা আছে। আর যেটা আপনি বললেন যে আমাদের যে ইন্টারনেট যখন বন্ধ হয়ে গেল 18 জুলাই থেকে 28শে জুলাই, আপনার 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এবং ব্রডব্যান্ড আসলেও আসলে ব্রডব্যান্ড দিয়ে খুব ই কমার্সের খুব বেশি একটা লাভ হয়নি। দুটো জিনিস দেখেন, ব্রডব্যান্ড দিয়ে আপনি কতগুলো মানুষকে কানেক্ট করেন, আর মোবাইল ডেটায় কতগুলো মানুষ। আপনি যখন খাওয়াটা যদি আমি চিন্তা করি, দেখেন খাওয়া, আপনি হয়তো বা কোথাও যাচ্ছেন, আপনার মনে হলো যে আমার এখন এটা দরকার। আপনার হয়তোবা আমি যদি বলি যে অন দ্য গো কনভিনিয়েন্স ইজ ফুড, কুইক কমার্স যেটা আমরা বলি, ফুড, গ্রোসারি, এনিথিং উইদিন 30 মিনিটস, ওই জায়গাটায় অনেক ইম্প্যাক্ট করেছে। আমাদের ডেলিভারি রাইডাররা রেস্টুরেন্টে গিয়ে ওয়াইফাই দিয়ে অর্ডার নিত, আবার আরেক কাস্টমারের বাসা থেকে যতক্ষণ না ওই অর্ডারটা কমপ্লিট, ও নেক্সট অর্ডার পাচ্ছে না, সো ওকে কোথাও না কোথাও ঢুকে একটা ওয়াইফাইতে কানেক্ট করে তারপরে। সো আমাদের অর্ডার বলতে গেলে ছিলই না। সো উইদাউট মোবাইল ডেটা ইন্টারনেট আসলে আমাদের জন্য চলা খুবই কঠিন। অবশ্যই কন্টিনজেন্সি আছে, SMS অ্যান্ড এভরিথিং, বাট ইট ইজ নট, আমাদের স্কেলে ইটস নট ডুয়েবল। আপনি এটা হয়তো বা 100-200 অর্ডারের জন্য করা যায়, কিন্তু এটা। সো আমি এই লার্নিংটার দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে ইন্টারনেট হ্যাজ টু বি আ পাবলিক ইউটিলিটি। আপনার বাসায় ইলেকট্রিসিটি যেরকম না থাকলে যেরকম আপনি পিছিয়ে পড়বেন, যেটার জন্য পাওয়ার জেনারেশন একটা বড় জিনিস ছিল যে কোনো গভর্নমেন্টের, ঠিক সেরকম এখন ইন্টারনেট। আপনার ইন্টারনেটকে না দিলে, যে গোষ্ঠীটার কাছে ইন্টারনেট নাই
তারা পিছিয়ে পড়বে, তারা ডিসঅ্যাডভান্টেজে থাকবে। সো আমাদের এবার দাবি হচ্ছে কি যেটাকে ইউটিলিটি সার্ভিস হিসাবে দিতে হবে এবং এটাকে অ্যাফোর্ডেবল করে দিতে হবে। তখন দেখবেন এই সেক্টরেরও বিকাশ হবে এবং সেক্টরের বিকাশ হলে মানুষ যখন এটা থেকে ইনকাম করতে পারবে আমাদেরও বিকাশ হবে। আমি একটু পয়েন্ট অ্যাড করে দিই। বিদায়ী সরকারের একটা পরিকল্পনা ছিল, যখন ইন্টারনেটটা নিয়ে আপনারা ভয়েস রেজ করলেন বা কনসার্ন জানালেন, তখন একটা আলোচনা হচ্ছিল যে ব্যবসায়ীদের জন্য বিকল্প একটা ইন্টারনেট অবকাঠামো তৈরি করা যায় কিনা সেটার জন্য। বাট আমার অবজারভেশনটা অন্যরকম। আপনার কাস্টমারেরই যদি ইন্টারনেট না থাকে, শুধু আপনি ইন্টারনেট কানেকশন নিয়ে কি করবেন? আপনি যেহেতু বিং দি ই কমার্স ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছে আসলে কি মনে হয়েছে আরেকটা অল্টারনেটিভ ইনফ্রাস্ট্রাকচার আসলে দরকার কিনা? কারণ আমাদের ফ্রিল্যান্সাররাও সাফারার হয়েছে, ওভারঅল ই কমার্স ইন্ডাস্ট্রি সাফারার হয়েছে। কি মনে হয়েছে তখন? সো এখানে একটা জিনিস হচ্ছে কি হোয়াইট লেবেলিং যেটা বলে, যে ধরেন আপনার আইপিগুলিকে হোয়াইট লেবেল দিয়ে ফায়ারওয়াল দিয়ে অনেকভাবে করা যায়, কিন্তু বাংলাদেশের মেইন জায়গা যেটা আমি ই ক্যাবের ই কমার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে বলবো যে আমাদের দু টাইপের ই কমার্স মানে ই কমার্স বিজনেসেস আছে। একটা হচ্ছে বড় বড় যারা ধরেন ফুল ই কমার্সটা নিজেরা করছে, স্টার্টিং ফ্রম অর্ডার জেনারেশন টু ডেলিভারি। আরেকটা হচ্ছে যারা ফেসবুক ভিত্তিক কিংবা ছোট ছোট ই কমার্স ওয়েবসাইট আছে, তারা অর্ডার জেনারেশন করছেন, তাদের মেইন অর্ডারটা কিন্তু মার্কেটিংটা ফেসবুকের মাধ্যমে। সো আমাদের সরকার যখন বললো যে আমি ইন্টারনেট বন্ধ করে দিলে, কেন ইন্টারনেট? সোশ্যাল মিডিয়ার জন্য। সো সোশ্যাল মিডিয়াকে বন্ধ করতে গিয়ে আপনি তো এদের ব্যবসার মানে এই অল্টারনেটটা কি? হাউ উইল দে ডু লিড জেনারেশন, যেটা আপনি বললেন যে কনজিউমারকে আপনি হয়তো বা ব্যবসা, আমি আমার ডেলিভারি রাইডারের সাথে আমার যতগুলি ইন্টারনাল অফিস আছে আমি ইন্ট্রানেট দিয়ে কাজ করব, কিন্তু হাউ উইল ইউ কানেক্ট টু দ্য কনজিউমার, হাউ উইল ইউ কানেক্ট টু দেয়ার? ওই জায়গাগুলোতে আসলে ভেবে দেখতে হবে। আমি জানি যে সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার যদি আপনি বলেন যে অল্টারনেটিভ একমাত্র চায়না করতে পেরেছে সাকসেসফুলি, বিকজ ওরা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার, ওরা কিন্তু ওই ম্যানুফ্যাকচারিং জায়গাটাতেই চেঞ্জ করে ফেলেছে। সো আপনি ওদের অনেকগুলো মানে হ্যান্ডসেট আছে যেখানে ভিপিএন টিপিএন কিছুই কাজ করে না। সো আমার কাছে মনে হয় যে ওই ইন্ডিয়া বিং সো হেড, ওরাও কিন্তু সোশ্যাল মিডিয়ার অল্টারনেটিভ করতে পারেনি, মানে ফেসবুক। সো আমার কাছে মনে হয় ইন্টারনেটটা বন্ধ করার রিজনই তো হচ্ছে কি যাতে মিস ইনফরমেশন না হয়। সো আই থিঙ্ক ওটার জায়গায় আমাদের মানে আরও অনেক শিখতে হবে যে কীভাবে করছে প্রোপাগ্যান্ডা ছড়ানো বন্ধ কীভাবে করা যায়, সেই জায়গায় কাজ করতে হবে। কিন্তু কোনো একটা জিনিস বন্ধ করা ইজ নট দ্য সলিউশন টু স্টপিং প্রোপাগ্যান্ডা। এই প্রশ্নটা আমি একদম আমার অভিজ্ঞতা থেকে করছি। ধরুন আমি কোনো রেস্টুরেন্টে নিজে খেতে গিয়েছি বা কোনো রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি, তো সেখানে আমি দেখলাম তাদের ডেলিভারি পার্টনার সেখানে ফুডপান্ডাও আছে, আপনাদের কম্পিটিটর কোম্পানিগুলো আছে। তো তখন মানে প্রশ্ন জাগে মনে যে ঠিক আছে, তাহলে তারা কিভাবে একই রেস্টুরেন্টের সাথে ব্যবসা করছে? অর্থাৎ এটা আপনাদের কাছে খুব ভালো পার্টনারশিপের জায়গা থেকে আপনাদের কাছে মনে হয়েছে কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে তাদের কম্পিটিশনের জায়গা শুধুমাত্র অফার এবং হচ্ছে খাবারের দামে। হ্যাঁ, আমি হয়তো এক অ্যাপে এক ধরনের দাম পাচ্ছি, আরেকটা অ্যাপে গিয়ে অন্য ধরনের দাম পাচ্ছি। আরেকটু নতুনত্ব আসা উচিত কিনা কম্পিটিশনে? আরেকটু স্ট্র্যাটেজিক ডিফারেন্স আপনারা আসলে কিভাবে তৈরি করতে পারেন? নাহলে হয় কি, অ্যাজ এ কনজিউমার আমি খুব বিভ্রান্ত হয়ে যাই যে আমি আসলে কোনটা ছেড়ে কোনটায় যাব। কি মনে হয়? সো আই থিঙ্ক এ গ্রেট কোয়েশ্চেন ফার্স্ট অফ অল। আমি এখানে বলবো যে আসলে দেখেন, আমি কম্পিটিশনকে স্বাগত জানাই, কারণ আমাদের দেশে আপনি যদি দেখেন 17 কোটি মানুষ, ধরেন আমি ধরলাম যে 5 কোটি মানুষ 3 বেলা খাচ্ছে, তাহলে 15 কোটি মিল খাচ্ছে। তার মধ্যে 1 কোটিও কি তারা বাইরে থেকে খাচ্ছে না? হয়তো বা হচ্ছে, কিন্তু কতটুকু সারা বাংলাদেশে ফুড ডেলিভারি হচ্ছে? এটা খুবই খুবই এখনও ওই 1 কোটিও যদি আমি ধরি তারও খুবই একটা কম পার্সেন্ট, নট ইভেন 1%, লেটস সে 1 to 2%। সো উই হ্যাভ আ লং ওয়ে টু গো। এটা আমি একা কভার করতে পারবো না। সো আমি স্বাগত জানাই কম্পিটিশনকে, বিকজ দরকার, ঠিক আছে? সবাই মিলে যখন করবে তখন জিনিসটা অনেক ফাস্টার গ্রো করবে, অ্যাডপশন বাড়বে। এখন আপনি আসেন যে স্ট্র্যাটেজিক ডিফারেন্স কোথায় আমার সাথে। আমি বিশ্বাস করি ফুডপান্ডার অ্যাপের ইউজার এক্সপিরিয়েন্স এটা সবচেয়ে ডিফারেন্ট। আপনি আমাদের যে কম্পিটিশন ছিল হয়তো বা এখন অনেকে কপি করছে, কিন্তু এই জায়গাটায় আমরা সবসময় কাজ করি। উই ট্রাই টু মেক ইট ইজিয়ার, যে কনজিউমার জানে কত তাড়াতাড়ি সে ডিসিশনে পৌঁছাতে পারে। এবং আপনি নতুনত্ব, যেরকম আমরা একটা ফিচার লঞ্চ করেছি নতুন, মিল ফর ওয়ান। কেন করেছি এটা? ধরেন আপনি ইউজুয়ালি মানুষ কি হয়, আমি হঠাৎ করে খুব তাড়াহুড়ায় আছি এবং আমাকে জাস্ট খেতে হবে,
তখন আমি এক একটা রেস্টুরেন্টের কি মেনু আছে ধরেন ঢুকে ঢুকে না দেখে আমি মিল ফর ওয়ানে ঢুকে একসাথে 10টা রেস্টুরেন্টের কি আছে ওয়ান পার্সনের জন্য সেটা দেখে নিলাম, তখন ইজিয়ার হচ্ছে ডিসিশন। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ার দ্য স্ট্র্যাটেজিক ডিফারেন্সেস, যে হাউ ইজি ডু ইউ মেক ইট ফর ইয়োর কনজিউমার্স। এটা একটা, যে আপনার কনজিউমারদেরকে আপনি কত দ্রুত হেল্প করছেন, কারণ গোলটা কি যে আপনার কনজিউমার অ্যাপে ঢুকবে, সে তার পছন্দের খাওয়াটা পাবে এবং অর্ডার করবে। সো এই জায়গাটায় আমরা একটা সবসময় কাজ করি। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিক ডিফারেন্স অনেকগুলো আছে। প্রাইসিং এক একটা অ্যাপে ডিফারেন্ট হওয়া উচিত না, ইট শুড বি দ্য সেম, অফার্স ডিফারেন্ট থাকা উচিত। সো কোনো রেস্টুরেন্ট যদি আমাদেরকে ডিফারেন্ট প্রাইস দেয় ফ্রম দেয়ার নিজস্ব যে ডাইনিং আছে কিংবা অন্য অ্যাপে, সেখানে কিন্তু তাদের কন্ট্রাক্ট তারা আমাদের সাথে মানে এটা দিস ইজ ইলিগাল, বিকজ উনি একটা কন্ট্রাক্ট সাইন করেছে যে সেম প্রাইস দিবে। সো সেই জায়গায় ডেফিনেটলি আমরা স্বাগত জানাই, কেউ যদি আমাদেরকে জানায় আমরা সেই রেস্টুরেন্টের সাথে দ্রুত বসে এটাকে সলভ করি। আর আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় যে জায়গাটা, আমরা কিন্তু অনেক হোম শেফ এনেছি বাংলাদেশে, আমরা হোম শেফ ক্যাটাগরিটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। আজকে আপনার এখানে আসার সময় আমাকে এক ভদ্রলোক ফোন করলেন, উনি বসুন্ধরা থেকে, আমাকে বললেন আমি তো হোম ডেলিভারি করব। আমি বললাম কীভাবে করবেন? বলে আমার একটু খাওয়া দাওয়া। আমি বললাম আচ্ছা। সো দেখেন এই কনসেপ্টটা কিন্তু এনেছি আমরা এরকম অনেকগুলো কনসেপ্ট আরও কাজ করছি। আর উই অলসো হ্যাভ ক্লাউড কিচেন্স। আমাদের সারা ঢাকা শহরে প্রায় 7টা লোকেশন আছে, যেখানে যাদের ধরেন তেহারি ঘর, তার ধানমন্ডিতে প্রেজেন্স ছিল, গুলশানে ছিল না, তাকে আমরা গুলশানে নিয়ে এসেছিলাম কিচেনের মাধ্যমে। সো এরকম করে আমরা কিছু স্ট্র্যাটেজিক্যালি অ্যাসর্টমেন্টও আছে যেটা কম্পিটিশনের কাছে নেই। সো ওগুলিও করি আমরা। তো আমার কাছে মনে হয় দিন শেষে আপনাকে the main difference is how easy do you make it for the consumer. এক্স্যাক্টলি। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনার সাথে ই-কমার্স সেক্টর নিয়ে আর একটু ডিটেইল আলোচনা করতে চাই। দর্শক, এটি বিরতির পর ফুড পান্ডা এমডির সাথে খুব দ্রুত ফিরবো, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারিন রেজা। বলছিলাম ই-কমার্স নিয়ে কথা বলবো। একটা ডিবেট বোধহয় অনেক দিন হয়েছে, ই-কমার্সের জন্য একটা আলাদা আইন থাকা উচিত নাকি উচিত না। আপনারা কেউ কেউ এটাতে অ্যাগ্রি করলেন, আমি ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্টকে প্রশ্ন করছি। কিন্তু এখন অনেকে বলছেন যে এখনকার যে কম্পিটিশন ল আছে বা ভোক্তা অধিকার আইন আছে, এটি দিয়ে আসলে ই-কমার্সকে ডিল করে ফেলা যায়। আসলে কি দরকার? অ্যাবসলিউটলি দরকার নেই আরেকটা আইন, দরকার হচ্ছে আইনের ভালো প্রয়োগ। মানে আপনি অলরেডি যে অ্যাক্টগুলো আছে, কম্পিটিশন বলেন, ভোক্তা মানে কনজিউমার রাইটস, এবং আপনার যে ল অ্যান্ড অর্ডার, তারপরে যে একটা তো এমনি একটা খসড়া গাইডলাইন আছে, ডিজিটাল কমার্স গাইডলাইন আছে, এগুলি যদি মানুষ মেনে চলে না, এটার যদি আপনি ইমপ্লিমেন্টেশনটা এনশিওর করেন, তাহলে কিন্তু আপনার আর কিছু দরকার নেই। আপনার দরকার, মানে আমি বাংলাদেশের যে কোনো ব্যবসার জন্য বলবো, সবচেয়ে আগে হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এটাই আমাদের সুযোগ। ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে ভালোভাবে মানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, যাতে কোনো ভুল হলে সেটা যেন একটা কোর্ট পর্যন্ত গিয়ে একটা ভালো সলিউশন পাওয়া যায়, দ্রুত সলিউশন পাওয়া যায়। এবং আমার কাছে মনে হয় যে আরেকটা আইন এনে জিনিসটাকে কমপ্লিকেট না করে এই আইনগুলি ভালো করে ইমপ্লিমেন্টেশন করা খুব ইম্পর্টেন্ট। সো আমার জায়গাটা খুবই ক্লিয়ার যে আমার কাছে অনিয়ম তো হয়। অনিয়ম কোথায় হয় না বলেন? অনিয়ম হয়, কিন্তু অনিয়মের কনসিকোয়েন্স আছে দেখে অনেক জায়গায় অনিয়ম করতে মানুষ ভয় পায়। আমাদের দেশে অনিয়ম করে তো কোনো কনসিকোয়েন্সে মানুষ যায়নি। সো আপনি যদি কনসিকোয়েন্স আনতে পারেন যে অনিয়ম করার পর তার ব্যবসা সে 5 বছরের জন্য করতে পারবে না, কিংবা ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি যে কতটুকু অনিয়ম হয়েছে কিংবা কি, এভাবে করে যদি আপনি ঠিক করে করেন, তাহলে সেটায় কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। এবং দিন শেষে জানেন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা কি, যে আপনি একটা, যেটা আমি আপনাকে একটু আগে বললাম, যে 1 কোটি মিল যদি দিনে বিক্রি হয়ে থাকে সারা বাংলাদেশে, সেটা কতটুকু ফুড ডেলিভারি করছে, কিংবা কত রিটেলের কত পার্সেন্ট এখন ই কমার্স, রিটেলের আমরা বলি 2 to 3%। আপনাকে আরও বড় হতে দেন, জিনিসটাকে বড় হতে দেন, তখন রেগুলেট করেন। আপনি যখনই প্রথমে এত রেগুলেশন নিয়ে আসবেন, এই জিনিসটা বড় হবে না, অ্যাডপশন স্লো হয়ে যাবে। সো আমরা চাই ব্যবসাগুলি বড় হোক, সবগুলো জিনিস মানুষের ই কমার্স, অনলাইন কেনাকাটা, যেটা ধরেন বিদেশে কি আপনি 10টা, আমি কিছুদিন আগে 2-3 মাসের জন্য বাইরে গেলাম, তখন আমি দেখলাম
সবাই এখন বাসার চাল থেকে শুরু করে টুথপেস্ট সব কিছু অনলাইনে কিনছে, এবং তাদের বাসায় ডেইলি অ্যামাজনের ডেলিভারি আসছে, ডেইলি আসছে অ্যামাজন প্রাইম, মানে তাদের সব কিছু এখন আচ্ছা দিয়ে দিচ্ছি। সো তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে দ্যাট মিনস যখন অ্যাডপশনটা ওই লেভেলে যাবে যে একটা কনজিউমার সেক্ট উইল নট লাইক টু গো টু শপিং মল এনিমোর, তারা কমপ্লিটলি ই কমার্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তারা তাদের সময়টাকে অন্য জিনিস করতে ইউজ করবে, তখনই কিন্তু আপনি এটা গ্রো করবে। তখন আপনি গিয়ে দেখতে পারবেন যে আচ্ছা কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি অনিয়মগুলি হচ্ছে, তখন আপনি গিয়ে লটাকে ওভাবে যদি করতেই হয় তখন করতে হবে। এখন তো এক ধরনের পরিবর্তিত পরিস্থিতি, নতুন সরকার আসলো, অ্যাবসলিউটলি ইন্টারিম গভর্নমেন্ট, আপনাদের তাহলে এক্সপেকটেশন কি? প্রথমত যেটা আমি আপনাকে আগেও বললাম, ইন্টারনেটটাকে একটা পাবলিক ইউটিলিটি হিসাবে ডিক্লেয়ার করতে হবে। ইন্টারনেট সবার জন্য সেম কস্টে দিতে হবে, যাতে আমাদের কোনো মানুষ এটা থেকে ডিট্যাচ না থাকে, তারা ডিসঅ্যাডভান্টেজে জানি না থাকে। এটা প্রথম। দ্বিতীয়ত, আমাদের ই কমার্স সেক্টরের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদেরকে প্রণোদনা না দিলেও আমাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি লোনের জায়গাটায় কিছু কাজ করতে হবে। আমরা দেখেছি বড় বড় কোম্পানি কোলাট্রাল ছাড়া 1,000 কোটি টাকার লোন পেয়েছে, কিন্তু আমার ক্ষুদ্র উদ্যোক্তারা, আমাদের ই ক্যাবে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা 50 লাখ টাকাও কোলাট্রাল ছাড়া পেতে এত জিনিস চায় ব্যাংক। সো আমি এই জায়গাটায় সমস্ত ব্যাংকদেরকে বলবো যে আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা বড় কোম্পানিকেই খালি লোন দিবেন তা না, ছোট কোম্পানিদেরকে দেন, দেখবেন তারাও বড় হবে এবং তারা অনেক ভালো লোন ডিফল্টও করবে না, তারা লোন আপনাকে টাইম মতো দিবে। সো ইন্টারেস্ট ফ্রি কিংবা 1 to 2% যদি বাংলাদেশ ব্যাংক কিছু লোন দিতে পারে ই কমার্সের জন্য এই জায়গাটা, এবং এর সুবিধাটা হচ্ছে এটা তো পুরো ট্রেস থাকে, যেহেতু এটা ইন্টারনেটে বিক্রিটা হয়। সো গভর্নমেন্টের জন্য কিন্তু ভ্যাট আদায় করা কিংবা অন্য সব কিছু অনেক ইজি হবে যদি সিস্টেমটাকে আমরা ঠিক করি, ভ্যাটটাকে স্ট্রাকচারে নিয়ে আসি, যে সিম্পলিফাইড ভ্যাট ল, হ্যাঁ। তারপরে লজিস্টিক্স অ্যান্ড ফেসবুক মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যে 15% ভ্যাট আছে, এটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি, হ্যাঁ, এটাকে আমি বলবো অ্যাটলিস্ট 1-2 বছরের জন্য মৌকুফ করে দেওয়া, যাতে অর্থনীতিটা আবার ঘুরে দাঁড়াতে পারে। সো আমার কাছে মনে হয় প্রথমত ইন্টারনেটটাকে ফ্রি করে দেওয়া, ফ্রি না হলেও খুবই কম টাকায় সবার জন্য, এবং এটাকে যেন কখনো বন্ধ না করা হয় এরকম একটা আইন করা হয়। দ্বিতীয়ত লোনের ব্যবস্থা মানে সকল ছোট বড় ই কমার্স ব্যবসায়ীদের জন্য, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য লোন যেটা কম ইন্টারেস্টে, এবং কারো যদি লোনের পেমেন্ট বাকি থাকে একটা গ্রেস পিরিয়ড দিয়ে দেওয়ার জন্য, রিপেমেন্টের ডেফার। আর আরেকটা হচ্ছে গিয়ে ভ্যাট রিফর্ম ওভারঅল, এবং ভ্যাট মানে আমার স্পেশালি লজিস্টিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, যে দুটো হচ্ছে ই কমার্সটাকে চালায়, মানে সাপোর্ট, এই দুটার উপরে ভ্যাট মৌকুফ অ্যাটলিস্ট। এই প্রশ্নটার উপর আরেকটি বিরতি নিব। এই প্রশ্নটা একদমই আপনাদের যারা ইয়াং অডিয়েন্স বা ইয়াং কনজিউমার তারা বলেছে, সেটা হচ্ছে যে ই কমার্স কোম্পানিগুলোর সাথে তারা এক ধরনের ডিট্যাচমেন্ট ফিল করে। আমি আপনার সাথে শোয়ের আগে আমি দেখতে পাচ্ছিলাম যে আপনাদের ডেলিভারি হিরোর অনেক ধরনের সিএসআর অ্যাক্টিভিটিস আছে, ফুড পান্ডার বিভিন্ন দেশে অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনাদেরগুলো জানতে চাই এগুলো আপনারা করেন কিনা। ই কমার্স কোম্পানিগুলো আরেকটু সিএসআর অ্যাক্টিভিটিসে কন্ট্রিবিউট করতে পারে কিনা, কারণ হয়তো মানুষ ভিজিবলি একটু দেখতে চায়, মানে একটু সামনে দেখতে চায়। তো এই ধরনের কোনো ইনিশিয়েটিভ কিনে আর আছে, কারণ আমাদের সোসাইটিতে অনেক কাজ করার আছে। সো আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সিএসআর করি, অ্যান্ড অ্যাকচুয়ালি উইথ ই কমার্স আমি আপনাকে বলি ইউথ ইজ ভেরি কানেক্টেড। আমি আপনাকে কিছু স্টোরি বলি যে এই আন্দোলনের সময় আমাদের তো অনেক বিশাল একটা মানে রাইডার্স আর আওয়ার লার্জেস্ট ওয়ার্কফোর্স, so they're all students, mostly 70-80% is student, right? So we continuously get feedback what's happening on ground. So এটা কিন্তু মানে হয় যে আমরা কানেক্টেড উইথ দ্য গ্রাউন্ড লেভেলে কী হচ্ছে ওই জিনিসগুলো আমরা জানতে পারি। আর আপনি যেটা বললেন যে আমরা সো আমি রিসেন্টলি আমরা যখন এই যে স্টুডেন্টরা যখন ট্রাফিক মুভমেন্টগুলো করলো, তখন আমরা ট্রাফিকে গিয়ে তাদের সাথে অনেকে কথা বললাম, অনেক একদিন খাওয়া দিলাম, একদিন ছাতা দিলাম, কারণ বৃষ্টি পড়ছে, রোদ, তো আমরা তাদেরকে ছাতা দিতে গেলাম। এবং আমি গিয়ে দেখলাম যে ওদের ফুড প্যান্ডার প্রতি ভালোবাসাটা, ফুড প্যান্ডা ফর দ্যাম ইজ আ কিউট ব্র্যান্ড, লাভড ব্র্যান্ড, দে অ্যাসোসিয়েট উইথ দ্য ব্র্যান্ড। সো তখন আমি বুঝলাম যে ই কমার্স আসলে তো ওরাই, মানে দে আর দ্য ইউজার্স, দে আর দ্য ওয়ান্স হু আন্ডারস্ট্যান্ড ইট মোস্ট।
আমার ই ক্যাবের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে যে যখন আমি গত ইলেকশন করলাম, সবাই আমাকে একটা কথা বলে, আপা আমার বাচ্চা বলছে আপনার কথা, আমার বাচ্চা আপনার ফুড প্যান্ডার বড়। তো তখন আমার কাছে মনে হলো যে ই কমার্স কোম্পানিগুলি তো অনেক ইয়াং, সো আমাদেরকে যে জেনারেশনটা এখন সবচেয়ে বেশি অ্যাডপ্ট করেছে, সবচেয়ে বেশি লাভ করে, তারা এখনো হয়তো বা ওয়ার্ক ফোর্সে নেই। সো আমার কাছে মনে হয় যে ই কমার্স, এবং আমরা কিন্তু সবাই সিএসআর এর সাথে কানেক্টেড। আমাদের অপারেশনসে ধরেন তৃতীয় লিঙ্গর মানুষ আছে, নারী ডেলিভারি ম্যান আছে, আমরা অনেকগুলো মানে ফুড আপনার ডিফারেন্ট প্রোগ্রামে সাপোর্ট করছি, ডোনেশন কালেক্ট করে দিচ্ছি। সো অনেকগুলো কাজ হয়, হয়তোবা প্রচার আর একটু ভালো করে করতে হবে, কিন্তু উই আর কানেক্টেড উইথ আই বিলিভ উইথ আওয়ার ইউথ। অ্যান্ড আই থিঙ্ক ইন্ডাস্ট্রিটা তো অনেক ইয়াং, একটা 30 বছরের কোম্পানি যতটুকু স্টেবিলাইজড, আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও সবাই এত স্টেবল না। প্লাস ফান্ডিং, এই যে দেখেন স্টক মার্কেটে আমাদের এখনও কোনো ই কমার্স কোম্পানি লিস্টেড না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেই জায়গাটাও আমাদেরকে অ্যাচিভ করতে হবে। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি দিব, বিরতির পর এসে আপনাকে আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আরো কিছু জানবো। দর্শক একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুড পান্ডার ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আম্বরিন রেজা। আমি আপনার কাছে বলেছিলাম আমরা 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আমি আপনাকে শেষবারও করেছিলাম 10টা, আজকে নতুন 10টা শুরু করি। আজকেগুলো অনেকগুলো ইন্টারেস্টিং, আমারও জানতে ইচ্ছে তো করছে। আপনার চোখে ফুড পান্ডার এমডিকে যদি বলা হয় যে আপনি ফুড পান্ডাকে এক ওয়ার্ডে ডেসক্রাইব করেন, আপনি কোন ওয়ার্ড ইউজ করবেন? লাভড। ওকে, আপনি কনফিডেন্সটার কথা বলছিলেন কিছুক্ষণ আগে। ওকে, ফেয়ার এনাফ, দ্যাট ইজ অবভিয়াস। সেকেন্ডলি আমি জানতে চাই, ফুড পান্ডায় মানুষ কোন খাবার সবচেয়ে বেশি অর্ডার করে? বিরিয়ানি। বাংলাদেশে এত মানুষ বিরিয়ানি খায়? হ্যাঁ, আগে ছিল বার্গার, বাট এখন বিরিয়ানি। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে আমি এখন ম্যাস মানুষকে রিচ করতে পেরেছি। ও ওকে, বিরিয়ানি খায় বাংলাদেশের মানুষ অনেক, আমি জানতাম না। থার্ড, কোনটির পেমেন্টে ক্ষেত্রে বেশি জনপ্রিয়, ক্যাশ অর মোবাইল ফাইন্যান্সিং? ক্যাশ। 60% of our orders are still cash, বাট যেটা হয় ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাইডারকে অনেক সময় মানুষ মানে বিকাশে কিংবা যে কোনো পার্সোনালি তাদেরকে দিয়ে দেয়। ওকে, ফেয়ার এনাফ। আপনার প্রিয় কুইজিন কি? বাঙালি খাবার। আই মিন অফকোর্স থাই, ইটালিয়ান অনেক কিছু লাইক করে, কিন্তু দিন শেষে আমি ভাতে বাঙালি, বুঝছেন? ওই যে এক সপ্তাহ পর বিদেশে গিয়ে কিছু মানুষ থাকেন না, শুনেন যে ভাত খুঁজে, আমি ওরকম মানুষ। আমি একদম ওরকম মানুষ, আমার লজ্জা লাগে না এখন আর বলতে, বিকজ আমি মানে এক সপ্তাহ বেশি বাংলাদেশি খাওয়া ছাড়া থাকতেই পারি না, আমার লাগবেই ভাত, ডাল, ভর্তা, মাছ। আমি দেশে বের গিয়ে খুঁজে বের করার চেষ্টা করি কোথায় আছে। পরের প্রশ্ন যেতে চাই, গত কয়েকদিনের মানে এই যে এক ধরনের পট পরিবর্তন হলো, এই গত কয়েকদিনের যে এক্সপিরিয়েন্স, সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, আপনার জন্য সবচেয়ে বড় লার্নিং কোনটা ছিল এখান থেকে? পেশেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে এই পুরো জিনিসটায় একটা জিনিস খুব ভালো লেগেছে, যে মানুষের সাহস দেখতে পেরেছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের এই বয়সে মিড এজে এসে আমরা অনেকগুলো আল্লাহর কাছে মানে অনেক গ্রেটফুল যে আমরা খুব ফাস্ট দেখেছি যে আসলে কোন জায়গাটায় কীভাবে করে নষ্ট হয়ে যায়। অ্যারোগেন্সের যে একটা বলে যে অ্যারোগেন্স আমাদের রিলিজনেও আছে যে it's the most evil thing. It is actually, and we have seen things fall completely because of arrogance. So আমার কাছে মনে হয় অ্যারোগেন্সের জায়গাটা দেখাটা খুব বড় একটা লার্নিং ছিল, এবং অনেক পেশেন্টলি এই 10 দিনে আসলে এত কেয়স ছিল যে খুব পেশেন্স নিয়ে কাজ করতে হয়েছে, সব কিছু মাথা ঠান্ডা করে দেখে বুঝে। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা, এই যে বলে পেশেন্স ইজ এ ভার্চু, ইটস ফর আ রিজন। ডেফিনেটলি। পরের প্রশ্নে যেতে চাই, এটা ইয়াংরা জানতে চেয়েছে, চাকরিতে বা কর্মস্থলে কিভাবে সবসময় প্রোডাক্টিভ থাকা যায়? আই থিঙ্ক ইউ হ্যাভ টু ভ্যালিউ ইউর টাইম। আপনি যখন আপনার টাইমকে ভ্যালিউ করবেন, তখন আপনি চিন্তা করবেন আমি কিভাবে এই কাজটা দ্রুত শেষ করতে পারি, এবং তখন আপনি ইনোভেটিভভাবে এটাকে শেষ করার জন্য এফিশিয়েন্টলি কাজ করবেন। এবং এটা আমি দেখেছি, আমি একটা বিশাল সময় অস্ট্রেলিয়ায় ছিলাম, অস্ট্রেলিয়ানরা কিন্তু খুব এফিশিয়েন্ট, ওরা কিন্তু পারলে 4 দিন কাজ করে, কিন্তু ওরা কাজ কিন্তু ইকুয়ালি করছে, এবং ওদের ইকোনমি ইজ সাউন্ড। ওরা যে জিনিসটা খুব 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 বেশিভাবে
মানে ইম্পর্টেন্স দেয়, প্রায়োরিটাইজ করে, সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল লাইফ। সো ওরা কিন্তু ওই সময়টা কম্প্রোমাইজ করে না। ওরা শুক্রবার দিন, মানে ওদের ফ্রাইডে, যেটা আমাদের থার্সডে আর কি, বিকাল 3টার পর কাজ করতে চায় না। ওদের কথাই হচ্ছে কি আমার উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে। সো ওরা খুব বিরক্ত হয়। সো ওই জায়গাটা থেকে না ওরা অনেক এফিশিয়েন্টলি কাজ করে সব শেষ করে ফেলে। সো আমার কাছে মনে হয় নিজের ওয়ার্ক লাইফকে আপনি প্রায়োরিটাইজ করলে আপনি এফিশিয়েন্টলি কাজ করবেন। পরের প্রশ্ন 7 নাম্বার, আপনি আপনার কলিগদের মাঝে কোন কোয়ালিটি সব সময় খোঁজেন? Most important for me is people I can trust, people who will also be able to tell me the truth. রাইট? আমাদের অফিসে আমরা ওপেন ডোর পলিসি বলি, খুবই ফ্ল্যাট স্ট্রাকচার, সবাইকে আমাকে অনেকে নাম ধরে ডাকে, উইচ আই লাভ। হ্যাঁ, আপা ভাই এগুলি বলতে হয় না, মানে উই কল ইচ আদার বাই নেমস, উই কল আউট থিংস যে দিস ইজ নট রাইট, জাস্ট বিকজ আমি বললাম এটা হবে তা না। সবাই সবার ওপিনিয়নটা দেয় এবং উই রেসপেক্ট ইচ আদার্স ওপিনিয়ন। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু গিভ ইউ, অ্যান্ড অফকোর্স ইন্টেলিজেন্ট পিপল। ইন্টেলিজেন্সের কোনো, আমাদের অফিসে আমরা কখনো, অনেকে যখন রেফারেন্সে দিয়েছে আমরা চাকরি দেইনি, মন খারাপ করেছে, কিন্তু আমি খুব প্রাউড একটা ব্যাপারে যে আমাদের অফিসে মেরিট ইজ দি অনলি ওয়ে ইউ গেট আ জব ইন ফুড প্যান্ডা। অ্যান্ড ওটার জন্যই আমাদের অফিসে intelligence is high compared to other offices in Bangladesh, and people also feel very comfortable working there. So আমার কাছে মনে হয় কালচারটা আমরা ডেভেলপ করতে পেরেছি। ভেরি নাইস। পরের We প্রশ্ন, also got best place to work recognition in Bangladesh. ও এটা আমি জানতাম না। হ্যাঁ, এটা একটা রেটিং, ওই যে বেস্ট প্লেসেস, বেস্ট ওয়ার্ক প্লেস, ওটা পেয়েছি আমরা। গ্রেট। পরের প্রশ্ন যেতে চাই, যখন আপনার টিমে কোনো ডিসএগ্রিমেন্ট হয়, ডিসএগ্রিমেন্ট সমাধানের সবচেয়ে সহজ কৌশল কি? I think communication. You have to listen. আপনার সাথে ডিসএগ্রিমেন্ট থাকতেই পারবে এবং এটাই স্বাভাবিক, এবং সেটাকে আপনার শুনতে হবে, সেটাকে আপনার রেসপেক্ট দিতে হবে এবং তার থেকে আপনার কনক্লুশন ড্র করতে হবে। যে কোনো ডিসএগ্রিমেন্ট, যেরকম ধরেন আপনি একটা বাসা আমি একভাবে চালাচ্ছি, আমার মারা আরেকভাবে চালিয়েছে সংসার, সো সে যখন ফিডব্যাকটা দিচ্ছে আপনাকে শুনতে হবে, হয়তোবা ওটার মধ্যে কিছু আছে যেটা আমিও ইউজ করতে পারবো। তো আমার কাছে মনে হয় শোনাটা খুব, যেটা আমরা মাঝে মাঝে করি না। ওকে, পরের প্রশ্ন যেতে চাই। আচ্ছা, এটা না আমি কখনো মানে আমার কোনো গেস্টকে আমি প্রশ্নটা করিনি কিছু, এটা খুব কমন র্যাপিড ফায়ার প্রশ্ন, কিন্তু আমি জানতে চাই, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনাকে নিয়ে যদি কোনো বই লেখা হয়, ওটা টাইটেল কি হওয়া উচিত? Oh, very hard. Oh, wow. The girl who became a panda in order to serve food to people. Because আমার কাছে মনে হয়, মানে, the food panda, it started as a very simple thing, but now a lot of people, আমার friends are like, hey, panda, so আমার কাছে মনে হয় যে, that feeling যে I have really, আমি যে বলি বারবার যে loved, এই লাভটা না, প্যান্ডা হ্যাজ দ্যাট থিং উইথ ইট, অ্যান্ড আই এম অলসো ভেরি লাভড। আপনি আমার ফ্রেন্ড সার্কেল বলেন, ফ্যামিলি, কলিগস, আমি অনেক ভালোবাসা পাই এবং সম্মান পাই। সো আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে সামহাও প্যান্ডা হ্যাজ ওয়ার্কড ফর মি। ওকে, খুব ইন্টারেস্টিং আছে, এটা নিশ্চয়ই অনেকে জানতো না, তারা জেনেছে। অ্যাবসলিউটলি, এন্ড আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। শেষ প্রশ্ন করতে চাই র্যাপিড ফায়ারের, এটা একটু হাইপোথেটিক্যাল, আপনাকে হয়তো একটু ভাবনার খোরাক হতে পারে, বাট আমি জানতে চাই, আপনি যদি কিছুটা অতীতে ফিরে যেতে পারতেন নিজের লাইফের, ইয়াং অ্যাম্বারিন রেজাকে আপনি কি সাজেশন দিতেন? সো আমাকে কিন্তু অ্যাকচুয়ালি অনেকে আমার যারা ক্লোজ তারা ওয়ারিয়ার ডাকেন, হ্যাঁ, কারণ আপনি আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, অনেক ব্যাটলস আমি ফেস করেছি। সো আমি আমার ইয়াং সেলফকে বলবো যে কিপ fighting, and it will come to a day where you will feel যে you will, if you keep true, it works, and stay with your integrity, keep fighting. So আমার young self না, আমি এত চিন্তা করতাম না, আমি সবসময় am a more doer than thinker, হ্যাঁ। আর আমার হাজবেন্ড is a more thinker, he is absolutely my opposite. He, I think, is a knowledge data warehouse, you can say. So আমার কাছে মনে হয় যে the young Amberine, when she got to know Zubair, and
what we've become is truly dynamic. So আমার কাছে মনে হয় যে as a warrior, it's important to have a very good counsel. So he's that for me. So I feel like young Ambereen should keep what she was doing. But Okay. yeah, it's important to have fun as well. ওকে, আমরা র্যাপিড ফায়ার অংশটি শুনলাম, যার যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে। জোবাইর ভাইও শুনতে পেয়েছেন আমার ধারণা, হি উইল গিভ ইউ রেসপন্স লেটার। আমরা আবার একটু বড় প্রশ্নের দিকে যাই। জি। একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে রাইডারদেরকে নিয়ে যদি প্রশ্নটা আমি আগে করি, সেটা হচ্ছে যে অনেক রাইডারের সাথে আমি নিজে কথা বলেছি, Right. আপনার সাথে শো করার আগে আমি নিজে যখনই অর্ডার করার সুযোগ হয়েছে আমি কথা বলেছি। তারা যেটা জানতে চেয়েছে কমনলি যে রাইডার হওয়ার পরে কি, মানে ইজ দেয়ার এনি ক্যারিয়ার গ্রোথ ফর দেম, আপনি কি জানাবেন? ওকে, সো এখানে আমি আপনাদেরকে একটু বলি যে আমাদের টোটাল বাংলাদেশে 10 বছরের অপারেশন। আমাদের এখন সমস্ত রাইডার হচ্ছে ফ্রিল্যান্স মডেলে। দ্যাট মিনস উনারা নিজেরা ডিসাইড করেন যে উনারা কখন কাজ করবেন, কখন কাজ করবেন না। তারা শিফট চুজ করে সেভাবে। এখন আমি আপনাকে সাকসেসগুলো বলি এবং বলি কি কি আছে তাদের জন্য। তাদের জন্য আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছি, যাতে ইউনো দেয়ার ইস্যুসগুলি যেগুলি হয় সেটায় কোনো ঝামেলা হলে তারা সাপোর্টগুলি পায়। তাদের জন্য স্মার্টফোন কেনার জন্য লো কস্টে আপনার কি বলে এটাকে হায়ার পারচেজ স্কিমস আছে। আচ্ছা, তারপরে আমরা যেটা করেছি শিখো এডটেক, ওদের সাথে একটা পার্টনারশিপ করেছি, আমাদের রাইডাররা ওখানে কোর্স করতে পারে ফ্রি। হ্যাঁ, এবং এরকম নানান রাইডারের লাইফ মানে এনেবল করার জন্য আমরা অনেকগুলো পার্টনারশিপস করেছি। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক সাকসেস স্টোরি আছে। যেরকম আমাদের খুব রিসেন্টলি একটা রাইডার নার্স হয়ে গেলেন। সে কিভাবে, মানে কেন নার্স হতে পারলেন, সে যখন নার্সিং পড়তো তার টাকাটা সে এই আর্নিংস দিয়ে মানে সে কভার করতেন। তার ফ্যামিলি সেই সাপোর্টটা তার জন্য ছিল না। আমাদের একজন রাইডার ক্রিকেট খুব রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে ডেকে নিয়েছে, তাকে খেলাবে। সো ওরা কিন্তু মানে গ্রামগঞ্জ থেকে এসে এখানে যখন প্র্যাকটিস করে তাদের কোনো চাকরি পাওয়ার উপায় থাকে না। সো তারা ডেলিভারিটা করে তাদের ইচ্ছা মতো টাইম সিলেক্ট করতে পারে, তাদের ট্রেনিংটা তারা চালিয়ে যেতে পারে। সো এই ড্রিমসগুলিকে ফুলফিল করার জন্য তাদের জন্য এটা একটা। আর আমাদের এমনও রাইডার আছে যারা আমাদের এখানে পার্ট টাইম রাইডিং করেছে, তারপরে আমাদের কল সাপোর্ট সেন্টারগুলোতে কাজ করেছে, পরে আমাদের ডেটা অ্যানালিস্ট ডিফারেন্ট রোলেও তারা কর্পোরেট জবও পেয়েছে, ক্যারিয়ার গ্রোথ আছে। মানে এটা কিন্তু দিন শেষে ইভেন্চুয়ালি মেরিট বেসড একটা অর্গানাইজেশন, যে কেউ যে কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, অ্যান্ড ডিপেন্ডিং অন দেয়ার এক্সপিরিয়েন্স, দেয়ার কোয়ালিফিকেশন, তারা ইন্টারভিউস পায়, অ্যান্ড দেন ইন্টারভিউতে ভালো করলেই মানে হায়ার হয়। এবং আপনি দেখেন আমরা কিন্তু কোনো ইন্টারভিউতে ইনভলভ না, আমরা একমাত্র ইন্টারভিউ আমি করি সেটা হচ্ছে কালচার। লাস্ট ইন্টারভিউটা আমার সাথে হয় কিংবা জুবাইরের সাথে, টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার দিস পার্সন ইজ আ কালচারালি আমাদের অর্গানাইজেশনের জন্য ফিট কিনা। কারণ আমরা সবসময় একটা জিনিস খুব প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে কালচার যেন নষ্ট না হয়। কালচার যখন আপনার ভালো থাকবে, and আপনি যদি মেরিট বেস হায়ারিং করেন, অটোমেটিক্যালি আপনার অর্গানাইজেশন উইল গ্রো। দ্যাটস হোয়াট উই বিলিভ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। এক দশক পরে এক ধরনের পরিবর্তিত পরিস্থিতি যেহেতু আমরা যাচ্ছি, ঠিক এক দশক পরে বাংলাদেশের এই ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? হিউজ, আই টোল্ড ইউ রাইট, দ্য মানে পসিবিলিটি ইজ হিউজ। আপনি এখন আমাদের মতো জেনারেশন যারা 30s-এ আছে, তারা এখন ধরেন একবেলা দুবেলা অনেকবার অর্ডার করছি গ্রোসারির জন্য, ফুডের জন্য। আমারই ছেলে 5 বছর বয়স তার, সে আমাকে সেদিন বলেছে প্যান্ডামার্ট থেকে তার জন্য একটা খালা মানে তার ন্যানি সাপোর্ট স্টাফকে অর্ডার করে দিতে। তারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে? সো তাদের মাথায় আসেই যে সব কিছু অনলাইনেই পাওয়া যায়, ওয়ারেজ আমরা কিন্তু রিটেল সাইডটা দেখে এসেছি জীবনের একটা লার্জ পার্ট। সো আমার কাছে মনে হয় এটার গ্রোথ মানে মানে ইটস দ্য ওয়ার্ড ইজ অপরিসীম। হ্যাঁ, এটার কোনো শেষ হবে না। এবং আমার কাছে মনে হয় গ্রোসারি উইল বি ভেরি বিগ উইদিন ফুড প্যান্ডা। ফুড অফকোর্স উইল অলওয়েজ বি ফুড প্যান্ডা, যেহেতু ফুড গ্রোসারি। আমার কাছে মনে হয় বিউটি, বেবি, ক্লোদিং এগুলোও চলে আসবে। কারণ কুইক সার্ভিস যেটা, মানে আমাদের কুইক কমার্স কেন বলে, বিকজ উই ডেলিভার উইদিন 1 hour। সো আপনি ট্রেডিশনাল ই কমার্সের দিন আর থাকবে না ইন 10 years, যে আপনি আজকে অর্ডার দিলেন কালকে আসলো।
আপনি বিদেশে এখন অ্যামাজন 3 আওয়ার্স ডেলিভারি করছে, খুব শীঘ্রই দেখবেন কিছু কিছু অর্ডারসে ওরা কিন্তু দেয় যে ওকে উইদিন দ্য নেক্সট আওয়ার হায়ার চার্জ। সো এটাই চলে যাবে যে এভরিথিং উইল বি মুভ ফ্রম ই-কমার্স টু কুইক কমার্স। সো দ্যাটস ওয়ার আই সি বাংলাদেশ গোয়িং, অ্যান্ড আই থিঙ্ক অ্যাডপশন উইল বি হায়ার। আমাদের টোটাল অ্যাড্রেসেবল মার্কেট অনেক বড় হয়ে যাবে। আমি আশা করছি ইকোনমিক একটা গ্রোথ আসবে, এবং যেই দেশে ইকোনমিক গ্রোথ হয়েছে সেই দেশে ই-কমার্স মানে অনলাইন ডিজিটাল কমার্স বেড়ে গেছে। সো ওই জায়গাটা আমি আমার আশা নিয়ে শেষ করব। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। সৈয়দা আম্বরীন রেজা, আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ তহিদ ভাই, ইটস অলওয়েজ আ প্লেজার আপনার সাথে গল্প করা, অ্যান্ড ইট নেভার ফিলস লাইক অ্যান ইন্টারভিউ, মনে হয় গল্প করছি বসে। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ভেরি ইউ মাচ। সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা খাবার অর্ডার করছি প্রতিনিয়ত, প্রতি বেলায়ও অনেকে করছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল সেটি হচ্ছে যে পেছনের গল্পটা আপনাদেরকে সামনে তুলে ধরা, কোথায় কোথায় চ্যালেঞ্জেসগুলো আছে। যেটি অপরচুনিটি জায়গা সেটা হচ্ছে যে এখনই আমরা দেখতে পাচ্ছি এই ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে সবাই মিলে যে কয়জন স্টেক হোল্ডার আছে, এখানে 1000 কোটি টাকার মতো লেনদেন হয়ে যাচ্ছে কখনো কখনো। এটাকে আরও বড় করার সুযোগ রয়েছে, এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ভ্যারিয়েশন আনার সুযোগ হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আম্বরীন রেজা বলছিলেন যে এই ইন্ডাস্ট্রির সাথে ট্যাগড হয়ে নতুন স্টার্ট আপে নিজেকে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আপনারা যারা তরুণরা শুনছেন, আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা সেই পথগুলো, ওনাদেরও যদি সাজেশন হয়, ওনাদের অ্যাক্সেস পাওয়া খুব সহজ, তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই নিজেদের যে পোটেনশিয়ালগুলো সেগুলোকে এক্সপ্লোর করবেন, কারণ যা কিছু হবে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালোই হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।